বিসমিল্লাহির রহমানির রহিম। পড়াশোনা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, টেনশনের কিছু নাই। আমরা একটু প্রশ্নগুলো দেখি কি বলা আছে, আর কি লেখছেন, আর কি উত্তরগুলো হবে। গত 14 তারিখের প্রশ্ন, সময় ছিল 2 ঘন্টা, নবম সাপ্তাহিক পরীক্ষা। 1 নাম্বার প্রশ্ন, 1-এর ক। গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝায়? গ্রেপ্তারি পরোয়ানা কত ধারায়? ফৌজদারি কার্যবিধি আইনের 75, পিআরবি 315, 468 বিধি। ঠিক আছে, আমি শুধু ধারাগুলো বলে যাই, মিলায় নিয়ে। জামানত গ্রহণের নির্দেশ দিয়ে পরোয়ানা ইস্যু করতে পারেন কত ধারা? এটা ফৌজদারি স্যার কার্য, ছিয়াত্তর না? হ্যাঁ, 76-এর 1 ধারায়। 76-এর 1 ধারায় বলা আছে, আদালত যদি চায় বা বিচারক বা জজ যদি চায়, তাহলে অপরাধটি যদি জামিনযোগ্য হয় অথবা জামিনের অযোগ্য হয়, যেভাবেই হোক না কেন, আদালত যদি চায় তাহলে 76-এর 1 ধারা অনুযায়ী পরোয়ানা ইস্যু করার ক্ষেত্রে, ঠিক আছে, জামিনদার নিয়ে মুসলেকার মাধ্যমে, অপরাধী ব্যক্তি যে থাকে সে অপরাধীর নিকট থেকে মুসলেকা সম্পাদনের মাধ্যমে জামিনদার সহ জামানত গ্রহণের জন্য নির্দেশ দিতে পারেন ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 76-এর 1। ধারা 76-এর 1। তারপর, উক্ত পরোয়ানায় উল্লেখিত বিষয়সমূহ কি কি বিস্তারিত আলোচনা করুন। এখন 76 ধারায় যে পরোয়ানা যে ইস্যুটা করা হয় জামানত গ্রহণের নির্দেশ সাপেক্ষে, এই জামানত গ্রহণের নির্দেশনা দিয়ে যে পরোয়ানা ম্যাজিস্ট্রেট বা বিচারক বা আদালত ইস্যু করেন, সেই পরোয়ানায় কি কি বিষয় উল্লেখ থাকে বা কি কি বিষয় উল্লেখ করতে হয়, বা বিচারক বা জজ কি কি বিষয় উল্লেখ করেন, বা ওই জামানত গ্রহণের পরোয়ানাতে থাকে সেই পরোয়ানার বৈশিষ্ট্যগুলা কি কি বা উপাদানগুলা কি কি। 76-এর 2-এর কতে বলা আছে, জামিনদারের সংখ্যা। এনামুল ভাই লিখছেন সাক্ষীগণের সংখ্যা, ওইটা হবে জামিনদারের সংখ্যা, অর্থাৎ কতজন জামিনদার হবে, 2 জন, 3 জন, 5 জন, 7 জন, এই জামিনদারের সংখ্যা আদালত উল্লেখ করে দেয়, যে 2 জন, না হলে 3 জন, না 1 জন। ঠিক আছে, এই একটা বিষয়। আর যে অর্থের জন্য মুসলেকা সম্পাদন করা হবে, সেই অর্থের পরিমাণটা আদালত নির্ধারণ করে দেয়। 500, 1000, 2000, 5000, 10,000, আদালত যেমন খুশি মনে করেন বা আদালত যেমন চান তেমন কি নির্দেশনা দেন অর্থের পরিমাণ। যে অর্থের পরিমাণের জন্য অপরাধী ব্যক্তি স্বয়ং নিজে এবং যারা জামিনদার হবেন, অর্থাৎ যে সকল ব্যক্তিগণ জামিনদার হবেন তারা কি করবেন, এই অর্থের জন্য দায়বদ্ধ থাকবেন। অর্থাৎ আসামি যদি না পারে, আমি যদি আসামির পক্ষে জামিনদার হই, তাহলে ওই অর্থ আমাকে দিতে হবে। ধারা 76-এর 2-এর খ। আর গতে বলা হয়েছে, আপনি যে মুসলেকা সম্পাদন করবেন, আপনি যখন আদালতে হাজির হবেন, আদালতে হাজির হওয়ার সময় এই মুসলেকা পত্র প্রেরণ করতে হবে। ধারা 76-এর 2-এর গ। এই 3টা বিষয় কি থাকে, উল্লেখ থাকে। এই 3টা বিষয়, ওই জামানত যে গ্রহণের যে নির্দেশ দিয়ে পরোয়ানা ইস্যু করেন আদালত, সেই আদালতের কি পরোয়ানা ইস্যুকৃত পরোয়ানার ভিতরে এই বিষয়গুলা উল্লেখ থাকে। ধারা 76-এর 2। এটুকুই প্রশ্ন, এর বাইরে কিছুই বলা হয়নি। 1-এর খ। 1-এর খতে বলা হয়েছে, ক নামক একজন পুলিশ অফিসার, কি নামক, ক নামক একজন পুলিশ অফিসার গ্রেপ্তারযোগ্য ও দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে না। এখানে ক নামক পুলিশ অফিসারের অপরাধ কি? মনে করেন আমি একজন ক নামক পুলিশ অফিসার,
গ্রেপ্তারযোগ্য যদি কোনো আসামিকে আমি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করি তাহলে আমার অপরাধ হবে ধারা কত? দণ্ডবিধির 221 ধারা। প্রথম অপরাধটা, গ্রেপ্তারযোগ্য আসামিকে যদি গ্রেপ্তার করানো হয় তাহলে 221। আর দণ্ডপ্রাপ্ত অপরাধীকে বা আসামিকে যদি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করা হয় তাহলে তখন অপরাধ হবে ধারা 222। অর্থাৎ যে আসামিকে বিচার শেষে আদালত রায় প্রদান করছেন বা দণ্ড প্রদান করছেন বা দণ্ডের আদেশ প্রদান করছেন, এরূপ আদেশ প্রদান করার পরে যে পুলিশ অফিসার ওই অপরাধীকে বা আসামিকে গ্রেপ্তার করার জন্য ক্ষমতাপ্রাপ্ত হওয়ার পরেও যদি গ্রেপ্তার না করেন বা ইচ্ছাকৃতভাবে যদি গ্রেপ্তার না করেন তাহলে তার অপরাধ হবে ধারা 222। ধারা 222। কথা বোঝা যায়? প্রশ্ন? এনামুল ভাই, তাহের ভাই? কথা বোঝা যায় স্যার। 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, আপনার 1-এর খ, এই যে ক নামক অফিসার গ্রেপ্তারযোগ্য এবং দণ্ডপ্রাপ্ত, কোনটা অ্যান্সার করছিলেন এনামুল ভাই? এটা স্যার 221 হইব, 221 দিছি না। 221, 222 দুটাই হবে পরেরটা, দণ্ডপ্রাপ্ত। ঠিক আছে, দণ্ডপ্রাপ্ত আসামিকে যদি গ্রেপ্তার না করে তাহলে 222। কথা বুঝতে পারছেন? জি স্যার। এখানে আসামি আছে দুইটা, একটা হলো গ্রেপ্তারযোগ্য আসামি, তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে 221। আর দণ্ডপ্রাপ্ত যে আসামি তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে 222। এখানে দণ্ড উত্তর লেখ। দণ্ডপ্রাপ্ত মানে আদালতের আদেশ আছে নাকি স্যার? দণ্ডপ্রাপ্ত হয়। দণ্ডপ্রাপ্ত বা দণ্ডের আদেশ প্রাপ্ত। আচ্ছা। এখানে ধারা 221 ও 222 উত্তর লেখার চেষ্টা করবেন সবসময় এইভাবে যে আলোচ্য প্রশ্ন অনুসারে অথবা প্রশ্ন অনুসারে কোন আমাকে একজন পুলিশ অফিসার গ্রেপ্তারযোগ্য কোন অপরাধীকে গ্রেপ্তার করতে ক্ষমতাবান, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে না বিধায় দণ্ডবিধি 221 ধারা অনুযায়ী যখন কোন পুলিশ অফিসার গ্রেপ্তারযোগ্য কোন অপরাধীকে গ্রেপ্তারের ক্ষমতা প্রাপ্ত না করে তাহলে তিনি দণ্ডবিধির 221 ধারা অনুযায়ী অপরাধী হবেন। 221। ঠিক আছে, অন্য কোনো ধারা দেওয়ার প্রয়োজন নাই। এখানে ওই যে পুলিশ আইনের 29(7) ধারা এত কিছু দেওয়ার দরকার নাই। ঠিক আছে, যেটা চাইছে আমি সেটাই দেব। এটা এখানে বলাই আছে ক্ষমতা কার, পুলিশ অফিসার। পুলিশ অফিসার যদি গ্রেপ্তার না করেন সেক্ষেত্রে তার অপরাধ হবে 221। সেম কথা, আলোচ্য প্রশ্ন অনুসারে অথবা প্রশ্ন অনুসারে কোন নামক একজন পুলিশ অফিসার দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে না, তিনি দণ্ডবিধি আইনের 222 ধারা অনুযায়ী অপরাধী হবেন। কারণ যদি কোনো পুলিশ অফিসার দণ্ডের আদেশপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডনীয় কোনো অপরাধীকে যদি ইচ্ছাকৃতভাবে যদি গ্রেপ্তার না করেন তাহলে তিনি দণ্ডবিধির 222 ধারা অনুযায়ী অপরাধী হবেন। নিচে লেখা দেবেন 1 কর্নারে দণ্ডবিধি 222 ধারা। প্রশ্ন 2, 2-এর ক, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন বলতে কি বুঝো? মনে আছে? শিশু আইন, শিশু আইনের 31 ধারায় বলা হয়েছিল যে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কে করবেন?
একজন প্রবেশন কর্মকর্তা করবেন এই অনুসন্ধান প্রতিবেদন। যখন কোনো শিশু অপরাধীকে বা শিশু অপরাধ সংক্রান্ত সংশ্লিষ্ট কোনো শিশুকে যখন থানায় নিয়ে আসা হয় বা শিশু সংশ্লিষ্ট কোনো যখন অপরাধ সংঘটিত হয়, সেই শিশু সম্পর্কে প্রবেশন কর্মকর্তা অপরাধ সংগঠনের 21 কার্য দিবসের মধ্যে 21 দিনের মধ্যে তিনি যে অনুসন্ধান প্রতিবেদন তৈরি করেন তাকেই কি বলা হয়? সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। এখানে শিশু যে সামাজিক অবস্থায় গড়ে ওঠে বা যে সামাজিক অবস্থায় বসবাস করে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সে অপরাধ করছে, কিভাবে করছে, কখন করছে, কার মাধ্যমে করছে, এইগুলা বিষয়ে পূর্ণ বিস্তারিত বিবরণ দিয়ে একজন প্রবেশন কর্মকর্তা যে প্রতিবেদন তৈরি করেন তাকেই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন বলে। কত ধারা? শিশু আইনের 31 ধারা। শিশু আইনের 31 ধারা। তারপরের প্রশ্ন ছিল সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কে করে থাকেন? সামাজিক অনুসন্ধান প্রতিবেদন একজন প্রবেশন কর্মকর্তা করে থাকেন, শিশু আইনের 31 ধারা। সামাজিক অনুসন্ধান প্রতিবেদন করার পদ্ধতি বর্ণনা করুন। ওই তো ধারা 31-এর 1, ওই শিশু যেখানে বসবাস করে বা সংশ্লিষ্ট শিশু যেখানে থাকে সেই এলাকায় শিশুর শিক্ষার ব্যবস্থা কি, শিশু খাওয়া দাওয়ার ব্যবস্থা কি, শিশুর মৌলিক অধিকার গুলা কি কি, এই সব যাবতীয় বিষয় উল্লেখ পূর্বক কি করা হয়? এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন তৈরি করা হয়, ধারা 31-এর 2। আর 31-এর 3-এ বলা হয়েছিল যে প্রবেশন কর্মকর্তার সামাজিক অনুসন্ধান প্রতিবেদন একটি গোপনীয় প্রতিবেদন হিসেবে গণ্য হবে। এটাই হলো সামাজিক অনুসন্ধান প্রতিবেদন তৈরি করার পদ্ধতি বা সামাজিক অনুসন্ধান প্রতিবেদন করার নিয়ম বা পদ্ধতি। ধারা 31, শিশু আইনের 31 ধারা। 2-এর খ নাম্বার প্রশ্ন। কুড়িগ্রাম সদর থানার রহিম নামক একজন এসআই সাগর নামক একজন ব্যক্তিকে হিংসা বশবর্তী হয়ে গ্রেপ্তার করে থানায় 3 দিন পর্যন্ত আটক করে রাখে। এখানে রহিম নামক পুলিশ অফিসারের অপরাধ কি? অ্যান্সার কে কি করছেন? এনামুল ভাই, তাহের ভাই? স্যার 220 দিছি দণ্ডবিধির। দণ্ডবিধির 220, কারণ তিনি গ্রেপ্তারযোগ্য কোনো অপরাধীকে গ্রেপ্তার করেন নাই, হিংসার বশবর্তী হয়ে গ্রেপ্তার করছেন, সেক্ষেত্রে অপরাধ 220। আর 3 দিন পর্যন্ত থানায় আটক রাখছেন, সেক্ষেত্রে একটা অপরাধ আছে, সেক্ষেত্রে অপরাধ কত? তাহের ভাই? ইঞ্জিন পর্যন্ত রাখছে, এটা তো কত দ্বারা স্যার ভাবতেছি না। 343 ধারা। 1 থেকে 2 দিন 342, 343, 3 থেকে 9 দিন 344, 10 থেকে ততোধিক দিন। তাহলে এর আচ্ছা, খ নম্বর, আলোচ্য প্রশ্ন অনুসারে কুড়িগ্রাম সদর থানার রহিম নামক একজন এসআই সাগর নামক একজন ব্যক্তিকে হিংসা বশবর্তী হয়ে গ্রেপ্তার করে থানায় 3 দিন পর্যন্ত আটক করে রাখে। এখানে রহিম নামক পুলিশ অফিসার দণ্ডবিধির 220 ধারা অনুযায়ী একজন গ্রেপ্তারের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করার কারণে তিনি দণ্ডবিধির 220 ধারা অনুযায়ী অপরাধী হবেন, এবং সেই সাথে গ্রেপ্তার পূর্বক তিনি সাগর নামক একজন ব্যক্তিকে কি করছেন? থানায় 3 দিন পর্যন্ত আটক রাখছেন। সেক্ষেত্রে দণ্ডবিধি 343 ধারা অনুযায়ী তিনি কি করছেন? 24 ঘন্টার ভিতরে আদালতে প্রেরণ করার কথা ছিল বা আদালতে হস্তান্তর করার কথা ছিল, তিনি সে আদেশ পালন না করে দণ্ডবিধির 343 ধারা অনুযায়ী তিনি 3 দিন পর্যন্ত কি করছেন? অপরাধীকে বা সাগর নামক ব্যক্তিকে থানায় আটক করে রাখছেন। এক্ষেত্রে তিনি 343 ধারা অনুযায়ী অপরাধী হবেন। তাহলে দণ্ডবিধি 220 ও 343 ধারা। একদম 2-3 লাইনের প্রশ্নের উত্তর, শুধু ধারাটা বুঝলে মনে করেন 3-4 মার্ক। কথা বুঝতে পারছেন? প্রশ্নের উত্তর কি বোঝা গেল? জি স্যার, হিংসার বশবর্তী হয়ে
বা ঘুষ নিয়ে বা বিদ্বেষপূর্ণ যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাহলে অপরাধ 220, অর্থাৎ গ্রেপ্তারের 220। অযোগ্য ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে অপরাধ হবে 220 ধারায়। আর গ্রেপ্তারের যোগ্য এমন ব্যক্তিকে যদি গ্রেপ্তার করানো হয় তাহলে 221। আর দণ্ডপ্রাপ্ত আদালত কোন অপরাধের বিচার শেষে কি করছেন, রায় প্রদান করছেন বা দণ্ড প্রদান করছেন বা দণ্ডের আদেশ প্রদান করছেন, এরূপ কোনো ব্যক্তিকে বা অপরাধীকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে সেক্ষেত্রে 222। আর পুলিশ হেফাজত হতে যদি কোনো আসামি পলায়ন করে তাহলে 223। আর যে আসামি পলায়ন করছে সে আসামিকে যদি আসামি নিজেই বাধা দান করে তাহলে 224। আর আসামির প্রতিবেশী বা আত্মীয় স্বজন যদি বাধা দান করে তাহলে 225 ধারা অনুযায়ী তারা অপরাধী হবেন। 225। আর এই অপরাধের ক্ষেত্রে যদি সরকারি কর্মচারীকে যদি আক্রমণ করা হয় বা বাধা দেওয়া হয় সেক্ষেত্রে অপরাধ হবে কত, 300, কত, 353 ধারা। গত ক্লাসে আমাদের আলোচনা ছিল এখানে বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ, আক্রমণের শাস্তি, বাহিত সম্পত্তি, চুরি, অর্থাৎ বহনীয় যে সম্পত্তিগুলো এই সম্পত্তি যদি চুরি করার ক্ষেত্রে যদি বল প্রয়োগ করা হয় অথবা আক্রমণ যদি করা হয় তাহলে শাস্তি ধারা 356 মনে আছে। তাহলে ক নামক একজন পুলিশ অফিসারের এখানে অপরাধ হবে, না সাগর রহিম নামক একজন পুলিশ অফিসারের এখানে অপরাধটা 220 ধারা এবং দণ্ডবিধির 343। 340 ধারা। ধারা 3 ক, শান্তিরক্ষা ও সদাচরণের মধ্যে পার্থক্য কি আলোচনা করুন। ধারা 106, 107 শান্তিরক্ষা, আর ধারা 108, 109, 110 সদাচরণের রক্ষা ও সদাচরণ। ধারা 106, 7 আর ধারা 108, 9, 10। আর পার্থক্য এর ভিতরে সংজ্ঞার ভিতরেই বলা আছে। ধারা 3 খ, বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়? বেআইনি সমাবেশ বলতে কি বোঝায়? সংজ্ঞা: 5 বা ততোধিক ব্যক্তি যদি 5টি কার্য সম্পাদন করে বা কোনো একটি কার্য করে তাহলে কি হবে, অবশ্যই সেই সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। 5টি কার্যের ভিতরে কি কি আছে? সরকারি কর্মচারী যদি কাজে প্রদান করে বা সরকারি কর্মচারী কাজে যদি কি করে, বল প্রয়োগ করে, অপরাধমূলক বল প্রয়োগ করে, বেআইনি কোথাও অপরাধমূলক প্রবেশ করে, অথবা মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি কি করে, হরণ করে, এই সকল ক্ষেত্রে কি হবে, ওই সমাবেশগুলো বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের কত, 127, পেনাল কোড 141, পেনাল কোড 141, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 127। ধারা 127টা আসলে দেওয়া যায় না। ধারা 127টা হলো মৌখিক আদেশ, ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ। এখানে মূল সংজ্ঞার ধারা হবে দণ্ডবিধি 141 ধারা, দণ্ডবিধি 141 ধারা। সবুজ বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দানের পরে রানা উক্ত বেআইনি সমাবেশে জ্ঞাতসারে অংশগ্রহণ করে, এখানে কার কি অপরাধ? এখন বেআইনি সমাবেশের সদস্য, এখন প্রশ্ন অনুসারে সবুজ বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে অর্থাৎ সবুজ দণ্ডবিধির কত, 142 অনুযায়ী করে, তবে যে 142 ধারা অনুযায়ী বেআইনি সমাবেশের সদস্য হওয়ার কারণে কি হবে, সবুজ অপরাধী ধারা দণ্ডবিধি 142। আর বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দেওয়ার পরেও রানা নামক একজন ব্যক্তি বা রানা কি করে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দেওয়ার পরেও সে জ্ঞাতসারে অর্থাৎ জেনে শুনে বুঝে যদি সে উক্ত বেআইনি সমাবেশে নতুন করে যদি যোগদান করে বা অংশগ্রহণ করে তাহলে সে 145 ধারা অনুযায়ী দণ্ডবিধির 145 ধারা, কত ধারা, দণ্ডবিধির 145। প্রশ্ন 4 নং প্রশ্ন, অপরাধজনক নরহত্যা ও খুন কাকে বলে? অপরাধজনক হত্যা ধারা 299, খুন 300।
কোন কোন ক্ষেত্রে অপরাধ নয় এমন কার্যের বিরুদ্ধে বা কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়? মূল ধারা হলো 98। 98 ধারা অনুযায়ী কি করা যায়? আপনার শিশুর কার্যের বিরুদ্ধে, অপ্রকৃতিস্থ ব্যক্তি বা পাগলের কার্যের বিরুদ্ধে, অথবা নেশাগ্রস্ত হয়েছে এমন কাজের বিরুদ্ধে কি করা যায়? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। তাহলে এখানে অপ্রকৃতিস্থ ব্যক্তি ধারা 84, ধারা 82, ধারা 83, আর নেশাগ্রস্ত ব্যক্তি বা প্রমত্ততার কারণে যে ব্যক্তি, সেই ব্যক্তির কাছে কি করা যায়? আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় কত ধারায়? ধারা 85। ধারা 85, 82, 83 ধারা অনুযায়ী, 84 ধারা অনুযায়ী এবং 85 ধারা অনুযায়ী, দণ্ডবিধির 98 ধারা অনুযায়ী এই সকল ব্যক্তির কার্যের বিরুদ্ধে বা কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। ধারা কত? 98। এর খ নাম্বার প্রশ্ন, আর অপরাধজনক নরহত্যা, যে এই যে অপরাধজনক নরহত্যা ও খুন কাকে বলে? এখানে যে বলা হয়েছে সংজ্ঞার কথা, সংজ্ঞা কত? 299 ধারায়। আর খুনের সংজ্ঞা 300 ধারায়। আর যদি পারেন যে শাস্তি, শাস্তি ধারা কত? ধারা 304। আর খুনের শাস্তি ধারা 302। খুনের 302। 4-এর খ নম্বর প্রশ্ন, 4-এর খ। 4-এর খতে বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির জামিন সংক্রান্ত বিধান আলোচনা করুন। মনে করেন 3 মার্ক অথবা 4 মার্কের এরকম একটা প্রশ্ন হবে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী কি, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির জামিন সংক্রান্ত বিধান আলোচনা। এখন নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী জামিন সংক্রান্ত বিধান কত ধারায় বলা আছে মনে আছে? কত ধারায় বলা আছে মনে আছে? ধারা 19। 19-এ বলা হয়েছে, 19 ধারায় বলা আছে কি, অপরাধ বিচারার্থে গ্রহণ করা যাবে এবং এই অপরাধের যে জামিন সংক্রান্ত যে বিধানটা আছে সেই বিধানের বিষয়ে আলোচনা করা হয়েছে ধারা 19। ধারা 19। এখানে বলা হয়েছে 19-এর 1 ধারায় যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যত অপরাধ আছে প্রত্যেকটা অপরাধী বিচারার্থে গ্রহণ করা যাবে, এবং সেই সাথে 11-র গ ধারার যে অপরাধটার কথা বলা হয়েছে, 11-র গ ধারা কি অপরাধের কথা বলা হয়েছে? এখানে যৌতুক সংক্রান্ত যে সাধারণ যে আঘাত, এই সাধারণ আঘাতের অপরাধটা, এই অপরাধটা আমলযোগ্য হবে। ধারা 19-এর 1, 19-এর 2 বলা হয়েছে ওই সকল ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না যে সকল ব্যক্তি মূল অভিযুক্ত ব্যক্তি বা প্রত্যক্ষভাবে যারা অপরাধের সাথে জড়িত আছে, এই সকল ব্যক্তিকে 2টি ক্ষেত্র বা কি করা যাবে না, জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 19-এর 2 ক, যদি আসামি ব্যক্তি বা অপরাধী ব্যক্তি যদি জামিন পাওয়ার জন্য যদি আদালত বরাবর বা বিচারক বরাবর যদি আবেদন করেন, যে আবেদনটা করবেন সেই আবেদনের উপরে যদি রাষ্ট্রপক্ষকে অথবা বাদী পক্ষকে যদি শুনানির ব্যবস্থা করা না হয়, তাহলে কি করা যাবে না, জামিনে মুক্তি প্রদান করা যাবে না। 2-এর খতে বলা হয়েছে যে আদালত ওই অভিযোগটা দেখবেন, সেই আদালতের কাছে যদি এই মর্মে বিশ্বাস করার মতো কারণ থাকে, বা এই মর্মে যদি বিশ্বাস করেন বা এই মর্মে যদি প্রতীয়মান হয় যে অভিযুক্ত ব্যক্তি যারা আছেন তারা কি হবেন, তারা দোষী সাব্যস্ত হবেন, তাহলে আদালত তাদেরকে জামিনে মুক্তি প্রদান করবেন না। ধারা 19-এর 2-এর হ। ধারা 19-এর 3, ধারা 19-এর 3-এ বলা হয়েছে উপধারা 2-এ উল্লেখিত কোনো ব্যক্তি যদি, কোনো নারী, কোনো শিশু বা কোনো অসুস্থ যদি কোনো ব্যক্তি হয়, জামিনের অযোগ্য হয়, ঠিক আছে, সেক্ষেত্রেও জামিনে মুক্তি প্রদান করা যাবে। এবং এই ক্ষেত্রে তাদের আদালতের বিশ্বাস করতে হবে যে তাদেরকে জামিনে মুক্তি প্রদান করা হলে
ন্যায় বিচারে কোনো প্রকার বিঘ্ন ঘটবে না, তাহলে সেই ক্ষেত্রে যদি আদালত বা ট্রাইব্যুনাল যদি সন্তুষ্টি হয়, তাহলে সেই সন্তুষ্টি মর্মে কি করতে হবে, বা সন্তুষ্টি মর্মে লিপিবদ্ধ পূর্বক তাদেরকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। ধারা 19-3। ধারা 19-4 বলা হয়েছে, উপধারা 2 উল্লেখিত ব্যতীত অপর কোনো ব্যক্তি যদি অভিযোগের সাথে জড়িত নয়, অপরাধের সাথে জড়িত নয়, কিন্তু যে অভিযোগটা করা হয়েছে সে অভিযোগে জড়িত করা হয়েছে, আদালত যদি কোনো তথ্য পান, কোনো সাক্ষ্য প্রমাণ যদি পান যে এই ব্যক্তি অপরাধের সাথে জড়িত নয়, তাহলে আদালত সেই ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। ধারা 19-4। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রশ্নের উত্তর প্রশ্নটা ছিল কি, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী অপরাধীর বা অভিযুক্ত ব্যক্তির জামিন সংক্রান্ত বিধান আলোচনা করুন। আর উত্তর হবে, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির জামিন সংক্রান্ত বিধান নিম্নে আলোচনা করা হলো। এখন লিখবেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 19 ধারায় অভিযুক্ত ব্যক্তির বা অপরাধী ব্যক্তির জামিন সংক্রান্ত বিধান নিম্নরূপ। ধারা 19-1 একে বলা হয়েছে কি, যে এখানে যে কোনো অপরাধ বিচারার্থে গ্রহণ করা যাবে, এবং এই এই আইনে 11-র গ উপধারার যে অপরাধটা আছে এই অপরাধটা কি হবে, অবশ্যই মীমাংসাযোগ্য বা আপোষযোগ্য হবে। 2 বলা হয়েছে কি, অপরাধী ব্যক্তিকে বা অভিযুক্ত ব্যক্তিকে বা মূল অপরাধীকে বা প্রত্যক্ষ অপরাধীকে কি করা যাবে না, জামিনে মুক্তি প্রদান করা যাবে না, 2টি কারণে। ধারা 19-2 ক, যদি ওই আবেদনের উপরে বাদী পক্ষকে বা রাষ্ট্রপক্ষকে যদি শুনানির ব্যবস্থা করা না হয় বা শুনানির যদি সুযোগ দেওয়া না হয়, সেক্ষেত্রে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। আর আদালত বা ট্রাইব্যুনাল যদি এই মর্মে বিশ্বাস করেন যে অপরাধী ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার মতো যুক্তিসঙ্গত কারণ আছে, বা আদালত যদি বিশ্বাস করেন যে এখানে যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে আদালত বা ট্রাইব্যুনাল কি করবেন না, জামিনে মুক্তি প্রদান করবেন না। 3 বলা হয়েছে, উপধারা 2 উল্লেখিত আসামি যদি নারী হয়, যদি শিশু হয়, অথবা যদি অসুস্থ কোনো ব্যক্তি হয়, তাহলে কি করা যাবে, জামিনে মুক্তি প্রদান করা যাবে, কোনো বাধা নিষেধ নাই। ঠিক আছে, কিন্তু এই মর্মে ট্রাইব্যুনালকে আবার বিশ্বাস করতে হবে যে তাদেরকে যে ছেড়ে দেব বা জামিনে যে মুক্তি দেব, জামিনে মুক্তি দেওয়ার পর নতুন করে কোনো বিঘ্ন সৃষ্টি করবে না, বা ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো কি করবে না, বাধার সৃষ্টি করবে না। যদি আদালত বা ট্রাইব্যুনাল যদি এরূপ বিশ্বাস করে, তাহলে তাদেরকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। আর 4 বলা হয়েছে, যদি আসামি ব্যতীত অপর কোনো ব্যক্তিকে, অর্থাৎ যে ব্যক্তি অপরাধের সাথে সংযুক্ত নাই বা অপরাধের সাথে কোনো সম্পৃক্ততা নাই বা অপরাধের সাথে তার কোনো সম্পর্কই নাই, এরূপ কোনো ব্যক্তিকে যদি অভিযুক্ত করে যদি অভিযোগ করা হয়, সেই ক্ষেত্রে যদি বিচার কার্য যখন চলে, ট্রাইব্যুনাল বা আদালত যদি বিশ্বাস করেন যে বা কোনো তথ্য পান যে এই ব্যক্তি আসলে অপরাধের সাথে জড়িত না বা সম্পৃক্ততা নাই, তাহলে ট্রাইব্যুনাল তাকে কি করতে পারবেন, জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। ধারা 19, নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা 19। 1, 2, 3, 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন গেল। 5, 5-এর ক, 5-এর কতে বলা হয়েছে, জনসাধারণ কোন ধরনের অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন। জনসাধারণ কোন ধরনের অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন, কত ধারায় বলা আছে, মনে আছে? 78 স্যার, 78। অপরাধী কার্যবিধিতে জনসাধারণ। 59 ধারা মোতাবেক, 59 ধারা মোতাবেক জনগণ যে ধরনের অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন: 1, আমলযোগ্য অপরাধীকে বা জামিনের অযোগ্য অপরাধীকে, অর্থাৎ এমন কোন অপরাধ করছে যে অপরাধটা আমলযোগ্য, অর্থাৎ ওই অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, অথবা এমন কোনো অপরাধ করছে যে অপরাধের কারণে ওই ব্যক্তি জামিন পাবে না, অর্থাৎ জামিনের অযোগ্য অপরাধ, মার্ডার করা, ধর্ষণ করা, এই সংক্রান্ত অপরাধ, বড় বড় অপরাধ, এই সকল অপরাধীকে জনগণ গ্রেপ্তার করতে পারেন। ধারা 59-এর কত, ধারা 59। আর একটা বিষয় অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন, সেটা হলো সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে, অর্থাৎ সরকার ঘোষণা দিছে
যে এই অপরাধীকে গ্রেপ্তার করা হোক। এরূপ ঘোষণাপ্রাপ্ত যে কোনো অপরাধীকে জনগণ গ্রেপ্তার করতে পারেন ধারা 59। এই দুটাই সীমাবদ্ধতা। ঠিক আছে, তাহলে জনসাধারণ কোন 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 ধরনের অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন? এই অপরাধীকে জনসাধারণ গ্রেপ্তার করতে পারেন। জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারের সীমাবদ্ধতা আলোচনা করুন। এই দুইটাই সীমাবদ্ধতা। ঠিক আছে, জনসাধারণ কোন ধরনের অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন? এই সকল অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন। এছাড়া অস্ত্র আইনের 12 ধারা অনুযায়ী যে অপরাধটা আছে সেই অপরাধের ক্ষেত্রেও কি জনগণ গ্রেপ্তার করতে পারেন। এছাড়া আদালত বা বিচারক যদি কি করেন, আদেশ দেন, সেই আদেশ অনুসরণ করে জনগণ কি করতে পারেন, 64-65 ধারা অনুসারে জনগণ গ্রেপ্তার করতে পারেন। আর জনগণ কর্তৃক গ্রেপ্তারের সীমাবদ্ধতা হলো দুইটি। একটি হলো জনগণ যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করবেন সে অপরাধী অবশ্যই আমলযোগ্য অপরাধী হবে অথবা জামিনের অযোগ্য অপরাধী হবে। সেই সাথে কি হবে, সরকার কর্তৃক ঘোষিত অপরাধী হতে হবে। এই সকল অপরাধী ব্যতীত অন্য কোনো অপরাধীকে জনগণ গ্রেপ্তার করতে পারবেন না। ধারা 59, ধারা 64-65 আর ধারা না অস্ত্র আইনের কত ধারা আছে, 12 ধারা। 12 ধারাতেও জনসাধারণ গ্রেপ্তার করতে পারেন। তাহলে জনগণ কর্তৃক গ্রেপ্তারের ক্ষেত্রে সীমাবদ্ধতা হলো দুইটি। এক, আমলযোগ্য অপরাধী অথবা জামিনের অযোগ্য অপরাধী। আর দুই, সরকার কর্তৃক ঘোষিত যে কোনো অপরাধীকে জনগণ গ্রেপ্তার করতে পারেন। এই সকল অপরাধী ব্যতীত অন্য কোনো অপরাধীকে জনগণ গ্রেপ্তার করতে পারেন না। ধারা 59। গ্রেপ্তারের সীমাবদ্ধতা কত? 59 ধারায় জনগণ কর্তৃক গ্রেপ্তারের সীমাবদ্ধতা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 59। 5-এর খ নং প্রশ্ন, অধস্তন কর্মকর্তা দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করতে হবে বর্ণনা করুন। এখন অধস্তন কর্মচারী অথবা অধস্তন কোন কর্মকর্তা দ্বারা যদি গ্রেপ্তার করাইতে চায় সেক্ষেত্রে গ্রেপ্তারের পদ্ধতি কি আলোচনা, সেক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করতে হবে আলোচনা করুন। অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কোনো কর্মকর্তা যদি কোনো আসামিকে অধস্তন কোনো কর্মচারী দ্বারা যদি গ্রেপ্তার করাইতে চান তাহলে তিনি কি ধরনের পদ্ধতি অবলম্বন করবেন? ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 56। কত ধারায় বলা আছে মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। হ্যাঁ, এটা কি অ্যান্সার করছিলেন? এটা করি নাই স্যার। প্রশ্ন অনুসারে ফৌজদারি কার্যবিধি আইনের 56 ধারা অনুযায়ী যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা কোনো অপরাধীকে বা কোনো অভিযুক্ত ব্যক্তিকে বা কোনো আসামিকে যখন অধস্তন দ্বারা গ্রেপ্তার করাইতে চান তখন তিনি কি নিম্নরূপ কার্য বা নিম্নরূপ পদ্ধতি অনুসরণ করবেন। ধারা 56। এক, কি করবেন? যাকে গ্রেপ্তার করা হবে বা যাকে গ্রেপ্তারের জন্য দায়িত্ব দেবেন তিনি একটি কি লিখিত আদেশ দেবেন, তার হাতে একটি লিখিত আদেশ দেবেন। যে অপরাধীকে গ্রেপ্তার করা হবে সেই অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে সেই অপরাধীর নাম ঠিকানা উল্লেখপূর্বক কি করতে হবে? তাকে একটি আদেশ দিতে হবে। তারপরে আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা উল্লেখ করতে হবে, উল্লেখ করে কি করতে হবে? তাকে দিতে হবে। অর্থাৎ কোন আসামিকে গ্রেপ্তার করা হবে, কি অপরাধের জন্য গ্রেপ্তার করা হবে, এই সকল বিস্তারিত বিবরণ উল্লেখ পূর্বক কি করতে হবে? ওই অফিসারকে, অধস্তন অফিসারকে দিতে হবে। ধারা 56, ফৌজদারি কার্যবিধি আইনের 56 ধারা। অর্থাৎ যাকে গ্রেপ্তার করতে হবে তার অপরাধ এবং কি অপরাধের জন্য গ্রেপ্তার করা হবে সে সকল বিষয় এবং তার যে ঠিকানা, নাম ঠিকানা, কি কি বিষয় আছে প্রত্যেকটা বিষয় কি করতে হবে? উল্লেখ করতে হবে। আর এই আদেশটি একটি লিখিত আদেশ দিতে হবে। আর আদেশটি যে অফিসার দ্বারা কার্যকর করা হবে সেই অফিসারের হাতে দিতে হবে। প্রথম কথা হলো আদেশটি একটি লিখিত আদেশ দিতে হবে। আদেশটি ওই অধস্তন কর্মকর্তা বা কর্মচারীর হাতে দিতে হবে। যে অপরাধীকে গ্রেপ্তার করা হবে সেই অপরাধীর নাম ঠিকানা উল্লেখ করতে হবে। তারপরে বলা হয়েছে 4 নম্বরে কি কি অপরাধের জন্য বা কোন ধরনের অপরাধের জন্য গ্রেপ্তার করা হবে সেই অপরাধের বিবরণ কি করতে হবে? উল্লেখ করতে হবে। ধারা 56। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 56 ধারা।
লাস্টে ক্লোজ হবে 56 ধারা, 56(1) ধারা। তাহলে এই যে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন থেকে 5 নম্বর প্রশ্ন, এখানে কি কোনো প্রশ্ন বুঝতে ঝামেলা হয়? স্যার আমার স্যারের প্রশ্নটাই বুঝতে ঝামেলা হয়েছে, আর মোটামুটি সবটি বুঝছি। স্যারের ওই যে কোন কোন ক্ষেত্রে অপরাধ নয় এমন কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। স্যারের ক একজন শিশু যখন কোনো কাজ করে, 82 ধারা অনুযায়ী 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর কাজ অপরাধ নয়, অপরাধ নয়। কিন্তু এই শিশুর কাজের বিরুদ্ধে দণ্ডবিধির 98 ধারা অনুযায়ী কি করা যায়? সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। মনে পড়ে? 83 ধারা অনুযায়ী 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম এমন ব্যক্তির বা এমন শিশুর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। কত ধারা অনুযায়ী? 98 ধারা অনুযায়ী। কত ধারা? 98 ধারা। তারপর 84 ধারা অনুযায়ী অপ্রকৃতিস্থ ব্যক্তি বা পাগলের কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, 84 আর 98 ধারায়। তারপরে বলা হয়েছে 85, প্রমত্ততার কারণে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়, সেই নেশাগ্রস্ত ব্যক্তির কার্যের বিরুদ্ধেও কি করা যায়? সকল কাজ তো অপরাধ নয়। কোনো শিশু যদি কোনো কাজ করে তা অপরাধ হবে না, কোনো পাগল যদি কোনো কাজ করে তা অপরাধ হবে না, কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যদি কোনো কাজ করে অন্যের ইচ্ছায় যদি নেশাগ্রস্ত হয়, সেক্ষেত্রে তার কার্য অপরাধ হবে না। কিন্তু এই সকল কার্যের বিরুদ্ধে বা কাজের বিরুদ্ধে কি করা যাবে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। এখন একজন শিশু যদি আপনাকে কোনো বড় দা দিয়ে যদি কি করে, কোপ দিতে যদি আসে বা দৌড়ানি যদি দেয়, সেক্ষেত্রে কি করতে পারেন আপনি? অপরাধমূলক এই তার কাজটা কি হবে না? অপরাধ হবে না। কিন্তু আপনি এই শিশুর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এখানে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে অপরাধ নয়। এই সকল ক্ষেত্রেই তো অপরাধ নয়। 82 ধারায় শিশুর কাজ অপরাধ না, 83 ধারায় শিশুর কাজ অপরাধ না, 84 85 ধারায় পাগল প্রমত্ততার কারণে নেশাগ্রস্ত ব্যক্তির কাজ কি, এগুলা অপরাধ না। কিন্তু এই সকল কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। দণ্ডবিধি আইনের 98 ধারা। বোঝা গেল না? বুঝতে আর কোনো সমস্যা আছে? বোঝা গেছে স্যার, মূল ধারাটা তো হলো 98। মূলধারা 98, মূলধারা 98, কিন্তু এখানে 82 ধারা অনুযায়ী শিশু, 9 বছরের কম বয়স্ক শিশু, 83 ধারা অনুযায়ী 9 বছরের বেশি, 12 বছরের কম এ সকল শিশুর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। কত ধারা অনুযায়ী? 98 ধারা অনুযায়ী। মূলধারা 98, 98 ধারা অনুযায়ী এই সকল ব্যক্তির কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। ঠিক আছে? আর বুঝতে কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন? না স্যার, ওইগুলা বোঝা গেছে। বুঝতে সমস্যা হলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ পরীক্ষা হবে। হ্যাঁ, আগামী 2-3 মাস পরে কোর্স পুরো কমপ্লিট ইনশাল্লাহ হয়ে গেলে প্রত্যেক দিন প্রশ্ন বিষয়ে আলোচনা হবে, আর কোনো আলোচনা হবে না। এখন যেমন আলোচনা করতেছি, দণ্ডবিধি আইনের ধারা আলোচনা করতেছি 356 পর্যন্ত হয়েছে, আর এইদিকে 86 ধারা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি আইন আলোচনা করা হয়েছে, আর 86 ধারা পর্যন্ত মোটামুটি প্রশ্ন করা হয়েছে। হয়েছে না? প্রশ্ন আলোচনা করা হয়েছে, সেই সাথে ধারারও বিস্তারিত আলোচনা করা হয়েছে। এইভাবেই এখন ফৌজদারি কার্যবিধি আইনটা শেষ করে দেব। তারপরে ফৌজদারি কার্যবিধি শেষ হলে এই দণ্ডবিধি আইন, দণ্ডবিধির সাথে সাক্ষ্য আইনটা ধরবো। সাক্ষ্য আইনের যখন সূচি আলোচনা করা হবে বা ধারার বিস্তারিত আলোচনা করা হবে, ধারার বিস্তারিত আলোচনার সাথে সাথে দণ্ডবিধি আইনের প্রশ্ন আর রিভিশন চলতে থাকবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? জি স্যার।
এই প্রশ্ন জি স্যার, বুঝতে পারছি। সাক্ষ্য শীট কি স্যার রেডি হয়েছে নাকি? এত সোজা? সাক্ষ্য আইন তো আরো কঠিন। সাক্ষ্য আইন বুঝতে পারলে সহজ, একদম সহজ। যদি বুঝতে না পারেন তাহলে কঠিন। সমস্যা নাই, ইনশাল্লাহ আছি। সব কঠিন ইনশাল্লাহ সহজ হবে। ঠিক আছে? আজকে শেষ আজকে স্যার। আর ইনশাল্লাহ যাবো না। আজকে থাক স্যার, প্রশ্ন নিয়ে আবার দেখি আপনার জন্য বলতে দেখি। সকালের ক্লাসটা ইনশাল্লাহ হবে 7:50। ঠিক আছে? জি স্যার। আজকে রোজা রাখলাম, যে কারণে ক্লাসে আসতে পারি নাই। ঠিক আছে? সকালবেলা ঠিক ইনশাল্লাহ আছে। ক্লাসে সবাই ইনশাল্লাহ আসবেন, আসার চেষ্টা করবেন। আর তাহের ভাই, ফরিদ হ্যাঁ, ভাইয়ের কি খবর? ওই বলে তো ব্যস্ত, তাহলে যোগাযোগ করতে পারতেছি না, আর দেখি তো অনলাইন